প্রতিটি সকাল নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, আর জ্ঞানের আলো সেই পথকে আলোকিত করে। যে সূর্যের আলোয় দিন শুরু হয়, সেই আলো যদি জ্ঞানের প্রদীপে জ্বলে, তবে সাফল্য শুধু সময়ের অপেক্ষা। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো আর পড়াশোনা কেমন চলছে? আশা করছি দুটোই ভালো চলছে। আমি যে স্টাডি চ্যালেঞ্জ শুরু করেছি তার 2 দিনের ভিডিও একসাথে দিচ্ছি। ডেইলি ব্লগের এই ভিডিওটি প্রত্যেক অ্যাসপিরেন্ট তথা যারা বাইরে থেকে পড়াশোনা করে তারা সবাই রিলেট করতে পারবে। দিনের পর দিন, মাসের পর মাস পরিবার থেকে দূরে 10x10 কামরায় থাকার যে অভিজ্ঞতা, তারই 2 দিন তোমাদের সাথে আজ শেয়ার করছি। সকালে 5:30টার দিকে ঘুম ভেঙে যায়। এরপর ফ্রেশ হয়ে রুমটাকে গুছিয়ে ইয়োগা শুরু করলাম। সব দিন ইয়োগা করছি না এখন, কারণ প্রতিদিন 3টে একসাথে রাখলে অনেকটা টাইম কনজিউম হয়। সেজন্য এখন একবেলা ওয়ার্কআউট আর মেডিটেশনটাই রাখি। তবে একদমই ছেড়ে দিইনি। যেদিন সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় সেদিন অল্প করে নিই। ইয়োগা ফিজিক্যালের সাথে সাথে ইন্টারনালিও আমাদের বডির জন্য অনেক হেল্পফুল। কোন ইয়োগাতে কি কি উপকারিতা আমি এই ভিডিওটাতে বলেছিলাম ডিটেলসে। ইয়োগা শেষ হলে মেডিটেশন আর প্রাণায়ামও কমপ্লিট করে নেই। স্টাডি টেবিলটাকে গুছিয়ে ওয়াটার বোতল ফিল করে পড়তে বসে। একই চেয়ার টেবিলে বসে 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা। হাঁটাচলা বলতে বাজার করা আর কিছু কেনাকাটা থাকলে তবে বেরোনো হয়, নয়তো বেরোনো হয় না। সেই জন্য ইয়োগা কিংবা ওয়ার্কআউট ডেলি রাখাটা খুবই জরুরি। আর ধ্যান কিংবা মেডিটেশন নিজের মেন্টাল হেলথকে স্টেবল রাখার জন্য খুবই প্রয়োজনীয়। আমার সকালের পড়ার ফার্স্ট স্লট 6:40 থেকে 8টা পর্যন্ত ছিল। এই সময়টা স্ক্যানার নিয়ে বসেছিলাম। স্ক্যানারে কিছু ইম্পর্টেন্ট ভোকাবের কোশ্চেন দেওয়া আছে, সেইগুলোই দেখছিলাম। খিদে পেয়ে গেছিল, সেই জন্য ব্রেকটা নেওয়া। চা বানালাম আর দুজনের জন্য মুড়ি ঢেলে নিলাম। সামনের জানলাটা দিয়েও সকালে অল্প খাবার আসে, তবে সেটা আমাদের নয়, গাছেদের জন্য। সেই জন্য ওদেরকে ওদের জায়গায় রোজ সকালে রেখে দিই। যতই ইনডোর প্ল্যান্ট হোক, ওদেরও তো একটু খিদে পায়। চা হয়ে গেলে আমি আর রাহুল একসাথে চা পান করে পড়া কন্টিনিউ করি। কমেন্টে একটা প্রশ্ন এসেছিল, পড়ার সময় ফোন বন্ধ রাখতে পারি না, কেউ যদি বিপদে পড়ে ফোন করে তখন কি করব? এই জিনিসটা শুধু একজনেরই প্রবলেম না, অনেকে এটা নিয়ে ভাবে। আমি নিজেও এটা নিয়ে আগে ভাবতাম, সেজন্য রাতেও ফোন লাউডে দেওয়া থাকতো। কোনো বন্ধু কিংবা বাড়ির লোক যদি বিপদে পড়ে ফোন করে, ফোনটা ধরতে হবে সঙ্গে সঙ্গে। কিন্তু একটা সময় ভেবে দেখলাম, কেউ যদি বিপদে পড়ে ফোনও করে, আমি কি সঙ্গে সঙ্গে তাকে হেল্প করতে পারবো? উত্তর আসলো একদমই না। কেউ যদি বিপদে পড়ে ফোনও করে, সে তখন কোথায় আছে আর কি বিপদে পড়েছে, সেখানে কি তখনই যাওয়া সম্ভব হবে আমার পক্ষে? বাস্তবিক দিক থেকে ভেবে দেখলে সেটা কখনোই সম্ভব হয় না। কেউ বিপদে পড়লে তার আশেপাশে যেসব মানুষজন থাকে তারাই কেবলমাত্র হেল্প করতে পারে তাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন থেকেই যায়। যদি বাড়িতে কারো শারীরিকভাবে অসুস্থতা থাকে অথবা কেউ যদি বাইরে কোনো কাজে বেরোয়, সেক্ষেত্রে ফোনটা অন রাখা ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায়। আমি নিজেই বাইরে থাকি, আমার ফোন দিন রাতই সাইলেন্ট থাকে। পড়ার সময় তো ফোনে ভিডিও রেকর্ডিং হয়, তো 8 থেকে 9 ঘন্টা তো ফোন এয়ারপ্লেন মোডেই থাকে। এর আগেও যখন পড়তে বসতাম, ফোন অফ করেই পড়তে বসতাম, কারণ পড়ার সময় এই ফোনের ডিস্ট্রাকশনটা আমার প্রচন্ডভাবে বিরক্তিকর লাগে। তো 8:30 থেকে 10:30 পর্যন্ত একটানা অঙ্ক করলাম। এবার খিদে পেয়ে গেছে আর ব্রেকফাস্ট করতে হবে, সেই জন্য একটা ব্রেক নিলাম। নিচেই একটা দোকানে এক জেঠিমা রুটি করে, তো ওনার কাছ থেকে রুটি আর আলু ভাজা নিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে পড়া কন্টিনিউ করি। সকাল থেকে এখনো পর্যন্ত 4 ঘন্টার পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন খুব একটা বেশি ব্রেক নিয়ে নিই, কারণ এই স্লটটা অনেকটা বেশি টানতে হবে। রুমে সবজি বাজার বলো, চাল বলো, ডাল বলো, বিস্কুট বলো, কিচ্ছু নেই। সেই জন্য আজ বিকালে বেরোবো বাজার করতে বেরিয়ে রাতে কতক্ষণ লেট হবে সেটা জানি না। সেই জন্য বিকালের মধ্যেই পড়া কমপ্লিট করে বাজারে যাও। পুরনো যে মেসে থাকতাম রথতলার দিকে, সেখানে একটু যেতে হবে। সেখানে কিছু কাজ আছে আমার, আর রাহুলও যাবে ওর পুরনো মেসে, তো ওরও কিছু কাজ আছে। সেই জন্য রাতে ভালোই দেরি হতে পারে। তো এই স্লটটা 11টা থেকে 2টো পর্যন্ত একটানা চলবে। ওভারঅল একটা টাইম টেবিলের রুটিন আগেই বানানো ছিল, তো সেই অ্যাকর্ডিংলি চলছি। পড়ার স্লট অনেকটা বড় হলে মাঝে তো আলাদা করে কোনো ব্রেক নিই না, কিন্তু জল খাওয়ার জন্য, ওয়াশরুমে যাওয়ার জন্য এইগুলো চলতে থাকে। 2-3 মিনিট রুমে একটু হাঁটাচলা করে নেওয়া, জানলা দিয়ে উকিঝুঁকি মারা কিংবা বিস্কুট খাওয়া, এগুলো টুকটাক চলতেই থাকে, কারণ আলাদা করে পোমোডোরো টেকনিক ফলো করি না। এইভাবেই হয়ে যায় জিনিসটা। প্রত্যেক 40 মিনিট 1 ঘন্টা একটা করে ব্রেক নিতে হবে, এটা আমার অতটা ভালো লাগে না। যতক্ষণ পড়ার ইচ্ছা করছে ততক্ষণ একটানাই পড়ি। মাঝে যদি খুবই বিরক্তি লাগে তখন উঠে পড়ি একটুখানি। হ্যাঁ, তবে পড়তে তো এদিক ওদিক মন চলেই যায়, সেটা স্বাভাবিক। ম্যানসুরেশনের কিছু ফর্মুলা মনে থাকেন না, তো সেগুলো লিখে দেয়ালে চিপকে দিলাম। 2টো বেজে গেছে আর লাঞ্চের জন্য অনেকটাই লেট হয়ে গেছে। এবার খাবার বানাতে হবে ফটাফট করে। চাল ধুয়ে আলু কেটে ভাত বসিয়ে দিলাম, আর রাহুল গতকালের বাসনগুলো ধুয়ে নিল। ভাত বসিয়ে দিয়েই আজকে ওয়ার্কআউটও শুরু করে দিই। হেভি ওয়ার্কআউটের জায়গায় আমি স্ট্রেচিং এর উপর বেশি জোর দিই এখন। প্রথমে কিছুক্ষণ ওয়ার্ম আপ করে এরপর ডেসি ব্যান্ড, ডায়মন্ড পুশ আপ, হোয়াইট পুশ আপ, স্কোয়াট আর পেটে 2টো ব্যায়াম করি। তো প্রায় 3টে বেজে গেছে আর
আমার এখন ওয়ার্কআউট শেষ হলো, এদিকে ওয়ার্কআউট করতে করতে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আর এখন ডিম হচ্ছে। আর রাহুল কি করছে? রাহুল খেলা দেখছে। আলু সেদ্ধটা মাখা রে। ওয়েট গেট আউট না হলে মাখাবো না। তো আজ আবার সেমিফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া। রাহুল আবার ক্রিকেট আর বিরাট কোহলির চরম ভক্ত। তো স্নান করে খেলা দেখতে দেখতে আলু সেদ্ধ আর ডিম দিয়ে লাঞ্চ কমপ্লিট করে আবার পড়তে বসে পড়ি। খেয়ে দিয়ে উঠে এই সময়টা প্রতিদিন ঘুমাচ্ছি, তো আজকেও প্রচন্ড ঘুম পাচ্ছিল। কিন্তু ওই যে বললাম বিকেলের দিকে বেরোতে হবে, একটু কাজ আছে। প্রচন্ড ঘুম পেলেও কিছু করার ছিল না, পড়া কন্টিনিউ চলতে থাকে। রুমে থাকলে চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ কমপ্লিট করা, ডেইলি ভিডিও এডিটিং করা খুব একটা চাপের হয় না, কিন্তু রুম থেকে বেরোলেই পুরো শিডিউল নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু করারও নেই, কাজ থাকলে বেরোতেই হবে। তো পড়াশোনা, ওয়ার্কআউট, আজকে সব টাস্ক কমপ্লিট হলে আমি আর রাহুল বিকাল 5:15 দিকে বেরিয়ে পড়ি। তো বিকালে একটু বেরিয়েছিলাম বাজার করার জন্য, আর পুরনো মেসের দিকে এসেছিলাম। তো আমার পুরনো রুমের যে বন্ধু ছিল প্রতীক, তার রুম এটা। প্রতীকও রুম ছেড়ে দিয়েছে। লজ্জা পাচ্ছে কেন প্রতীক? ভালো মতন ছবি না, ভালো মতন ভিডিও না, এটাই দেবো, এটাই ভিডিওতে দেবো। একটা জিনিস না বললেই নয়, আমি বর্তমানে যে চ্যালেঞ্জ শুরু করেছি সেই চ্যালেঞ্জে 6 নাম্বার রুল 6 থেকে 7 ঘন্টা ঘুমানো। এটা কিন্তু প্রথমে ছিল না, পরে এডিট করে অ্যাড করেছি। আর এই অ্যাড করার পেছনে কারণ হলো প্রতীক। কারণ আগেরবার যখন চ্যালেঞ্জ শুরু করেছিলাম, প্রতীক আর যুবরাজ আমার মেসে পুরনো বন্ধু, ওরাই জানতো যে কতক্ষণ ঘুম হতো আমার ঠিকঠাক করে। এমন অনেক দিনই গেছে ঘুমই হয়নি, আবার এমন অনেক দিন গেছে 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি। সেই জন্য এই চ্যালেঞ্জের শুরুতেই প্রতীক আমাকে মেসেজ করেছিল যে ভাই 6 থেকে 7 ঘন্টা ঘুমটা মাস্ট রাখো। তো আমারও কোথাও একটা মনে হলো যে হ্যাঁ, একদমই ওটা রাখা উচিত। তবে কতটা মেনে চলতে পারবো এই 6 নাম্বার রুলটা, সেটা সময়ই বলবে। তো প্রতীককে হয়তো অনেকেই চেনো, পুরনো যে মেসে থাকতাম সেই মেসে প্রতীক থাকতো। প্রতীকও রুম ছেড়ে দিয়েছে। প্রতীক রুম ছেড়েছে কেন? রুমে গরম প্রচুর হতো, তাছাড়া একটু মানে কম্পিটিটিভ ফিল্ডে নিজেকে একা একা স্টাডি সেলফ স্টাডি করতে হবে। তুমি তো এখানে কোচিং সেন্টারে পড়তে নাকি? ঠিক আছে না, রুমে রাহুল থাকতো, রাহুলের পুরানো রুমে প্রতীক শিফট হয়েছে। আর রোহিত শর্মা আউট হয়ে গেল। রোহিত শর্মার বেটার হাফ কষ্ট পাচ্ছে। রাহুল, তোমার পুরোনো রুমে ফিরে এসে কেমন লাগছে? একটু নস্টালজিক, ঠিক না? বেশি দিন তো ছাড়িনি রুমটা, একটু মনের একটু কোণে জায়গা করে আছে এখন। আচ্ছা আচ্ছা। তো প্রথমে প্রতীকের রুম মানে রাহুলের পুরোনো রুমে গেছিলাম। রাহুলের রুমটাই প্রতীক নিয়েছে। তারপর গেছিলাম আদির রুমে। টুপি পরে এই ছেলেটাই হলো আদি, রাহুল, অমিত, অসীম, আমরা সবাই ক্লাসমেট। এখানে সবার সাথে এখানে এসেই পরিচয় হয়েছে। আমার এন্টায়ার ফ্যামিলিতে জব ব্যাকগ্রাউন্ড কারণ নেই, অথবা কেউ কম্পিটিটিভ ফিল্ডে প্রিপারেশন করছে এমনও কেউ নেই। তো প্রপার গাইডেন্সের জন্য প্রবলেম তো ফেস করতেই হয়। সেই জায়গাটায় এরা কয়েকটা বন্ধু সত্যিই প্রচন্ডভাবে হেল্প করে। একসাথে অনেকক্ষণ আড্ডা হয়, তারপরে চা খেয়ে যে কেনাকাটার জন্য বেরিয়েছিলাম তার জন্য স্পেন্সারে চলে আসি। এখানে আসি কারণ এখানে প্যাকেট প্রোডাক্টগুলোই বেশ অফার থাকে। পিনাট বাটার, ওটস, ডালিয়া আর বিস্কুট, এই কয়েকটা জিনিসই নিলাম। তো বিল করা কমপ্লিট হলে খেলা আর একটুখানি বাকি ছিল। তো ভাবলাম বাকি খেলাটা কমপ্লিট করে এখান থেকে বেরোবো। তো চায়ের দোকানে আবার কিছুক্ষণ বসলাম। রাহুল, উত্তেজনা কেমন? টান উত্তেজনা, টান 2:06 মিনিট রাহুলের মনের উত্তেজনা অনেকটা কমিয়ে দিয়েছে। কার কথা ভাবছিস? এখন খেলা নিয়ে ইন্ডিয়া জিতবে কি হারবে? জিতে যাও ভাই, জিতে যাও, হোয়াটসঅ্যাপ নেই। আশা করছি ইন্ডিয়া জিতে যেতে পারে। হ্যালো, পাশে খেলা চলছে কিন্তু অসীম খেলা দেখে না। নেক্সট দিন ওর নাম অসীম খেলা দেখে না। নেক্সট দিন অসীম খেলা দেখিস না কেন? চারটা পরে ইন্ডিয়া 2023 এর পর ভাই মন একদম ভেঙে গেছে। ওর মনে হয় যে ও খেলা দেখলেই উইকেট পড়ে। চলে গেছো? তোকে একটা বন্ধু বাড়ি গেছিলাম, আদির বাড়ি, মানে আদির মেসে রুমে। তো ওখানে গিয়ে ও জাস্ট খেলা দেখেছে আর তখনই গিলে উইকেট পড়ে গেছে। আমরা এখন খেলা দেখার জন্য বসে আছি দাদার চায়ের দোকানে। ওই যে দাদা এমন সময় ফোন করে। আর
রাহুল এখন টান উত্তেজনার মধ্যে, খেলার অন্ধভক্ত, একটু কষ্ট পাচ্ছিল কারণ বিরাট কোহলি উইকেটটা পড়ে গেছে, খেলার অন্ধভক্ত। ভালো আছে, এত অনেকটা রান করেছে বিরাট কোহলি, 84। তো যাই হোক, ম্যাচ জিতে ফাইনালে তো উঠে গেলাম। এবার খুশি খুশি বাজারগুলো করতে হবে। অনেকটাই রাত হয়ে গেছে, এখনো নেসেসারি প্রোডাক্টগুলোই কেনা হয়নি, চাল ডাল এগুলো। তো জলদি জলদি মুদিখানা দোকানে গিয়ে চাল ডাল ছোলা যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিনে নিলাম। প্রায় 11:30 বেজে গেছে, এখনো রুমে ঢুকতে পারেনি আর খাবারও নেওয়া হয়নি। তো দাদাকে রুটি বানাতে বলে আমরা বসেছিলাম, কিন্তু দাদা ভুলবশত শুনতে পায়নি, সেই জন্য আমাদের রুটি নিতে আরো আধ ঘন্টা লেট হয়ে গেল। শুরুতেই জানতাম বেরোলে রুমে ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে, সেই জন্যই সব টাস্ক কমপ্লিট করে বেরিয়েছিলাম। রুমে এসে প্রচন্ড ক্লান্তি লাগছিল, খাওয়া দাওয়া করে এদিক ওদিক না তাকিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল তো হয়ে গেল, ঘুম থেকে উঠে পড়লাম, কিন্তু ঘুম কমপ্লিট হয়নি, বুঝতে পারলাম। আমার একটা প্রবলেম, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না, সেই জন্য সময় নষ্ট না করে উঠে পড়লাম আর ফ্রেশ হয়ে নিলাম। ঘুম কম হলে যোগা আর মেডিটেশনটা একটু সময় নিয়ে করি। যোগা শরীরের ম্যাচ ভাবটা কমিয়ে দেয়, আর মেডিটেশন ঘুমের ঘাটতি ক্লান্তি ভাবটা কমিয়ে দেয়। অনেকেই কমেন্ট করছিলে যে যোগা আর মেডিটেশন কিভাবে শুরু করব, সেটা একটা ডিটেলসে ভিডিও বানাতে অথবা ভিডিওতে বলতে। তো যোগার জন্য যদি আলাদা করে একটা ভিডিও বানাতেই হয়, আমার একটা গোটা দিন চলে যাবে। আর আমি নিজে কোনো যোগার স্পেশালিস্ট নই যে কমপ্লিট গাইডেন্স দিতে পারবো। যোগা ছোটবেলার থেকেই করি, তো বেসিক ধারণাটা আছে। তবে এখন ইউটিউবে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে, অনেক ভালো ভালো কন্টেন্ট। তো যোগা কিভাবে করবে সেখান থেকে দেখে নিতে পারো। আর মেডিটেশনের কিছু টিপস আমি বলে দিচ্ছি। প্রথমত, মেডিটেশন যে কোনো সময় আর যেখানে খুশি বসে করা যায়, চোখ খুলে অথবা চোখ বুজে, দুটো ভাবেই করা যায়। আমি নিজে সাধারণত চোখ বুঝেই করি, বেশি কনসেন্ট্রেশন পাওয়া যায়। মেডিটেশন জিনিসটা পুরোটাই কনসেন্ট্রেশনের উপর। এবার আসি কিভাবে করবে বা প্রসেসটা কি। সব থেকে ভালো হয় নিস্তব্ধ, আর যদি পরিবেশটা ঠান্ডা থাকে, ঠান্ডা বলতে হইচই বিহীন। ইউটিউবে অনেক মেডিটেশন মিউজিক আছে, কোনো সফট একটা মিউজিক কানে হেডফোন লাগিয়ে সেটা শুনেও সেই মিউজিকটাই ফোকাস করতে পারো। আবার এটাও করতে পারো নিজের নিঃশ্বাসকে ফলো করা, ঠিক এভাবে। আরও একটা প্রসেস হতে পারে যে কোনো কিছু না ভাবা বলতে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া। এবার প্রত্যেক 5-6 সেকেন্ডে কিছু না কিছু ভাবনা তো চলেই আসবে, কিন্তু সেটাকে কনসিয়াসলি ভাবতে হবে যে হ্যাঁ, আমার ভাবনাটা অন্যদিকে চলে গেছে, তো আবার সেই ব্ল্যাঙ্কে ফিরে আসতে হবে। মেডিটেশন একটা গ্র্যাজুয়াল প্রসেস, ধীরে ধীরে এই 5-6 সেকেন্ডে ব্ল্যাঙ্কের জায়গাটা বাড়তে থাকবে। মেডিটেশন এই জিনিসটা কিন্তু খুব কঠিন কাজ, তবে এটাকে একবার আয়ত্ত করতে পারলে জীবন বদলে যাবে। নিজেও এতদিন ধরে করি, তবু আমার ভাবনা এদিক ওদিক চলেই যায়, কিন্তু এটার অনেক উপকারিতা আমি পেয়েছি, সেই জন্য এটাকে রাখার চেষ্টা করি ডেলি। আর তোমাদেরও এটাই সাজেশন করব, আর কোনো কিছু না হোক এটাকে অন্তত অ্যাড করো লাইফে। মেডিটেশন হয়ে গেলে রুমটাকে গুছিয়ে, কালকের অনেক বাসনপত্র ছিল সেইগুলো মেজে নিলাম, আর রাতে ছোলা ভেজানো ছিল জলে, সেইগুলো সাইডে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ব্রেকফাস্টে সবুজ মুগ, ছোলা সেদ্ধ আর 2টা আমলকি। সকাল সকাল ব্রেকফাস্ট বানানো একটাই কারণ, আমাদের ক্যারেক্টার রাহুল মণ্ডল আজকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কেন এত সকাল সকাল, কেন সেটাও বলো। তুমি 2 দিন পর পর কেন বাড়ির দিকে রওনা দাও? না কেন, আজকে কারণটা তো বলা যাবে না। আমার বাড়িতে আমার একটা প্রিয়জন আছে, খুব ডাক আছে, মাঝে মাঝে একটু ডাক দেয়। সেটা কে? প্রিয়জনটা কে? রাহুল তার প্রিয়জন মানে ফ্যামিলির উদ্দেশ্যে রওনা দিলে আমি ভাবলাম একটুখানি 10 মিনিট শুয়ে নিই, কারণ আজকের ঘুমটা ঠিকঠাক করে কমপ্লিট হয়নি, সেই জন্য খুবই ঘুম পাচ্ছিল। আর এই 10 মিনিটের ঘুম যে কখন 2 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলাম না। অ্যালার্মও লাগাইনি, কারণ 10 মিনিট পরে ভেবেছিলাম উঠে পড়বো, আর রাহুলও ছিল না, তো ডেকে দেওয়ার মতো কেউ ছিল না। ঘুম থেকে উঠে দেখি সকাল 10:30 বাজে, এক ফোঁটা পড়া হয়নি সকাল থেকে এখনো পর্যন্ত। তো তাড়াতাড়ি করে চোখে মুখে জল দিয়ে চা বানিয়ে পড়তে বসে পড়লাম।
এই একই রুটিন, একই খাওয়া দাওয়া প্রত্যেকটা দিন একইভাবে চলতে থাকে, শুধু পরিবর্তন হয় ক্যালেন্ডারের ডেট আর পোশাক পরিচ্ছদ। আর সত্যি কথা বলতে এই লাইফটাই স্টেবল, না শীত না গরম না বৃষ্টি না ঝড়, একদম যেন বসন্ত আর শরতের মতো স্টেবল, যা খুবই আরামদায়ক। বসন্তের কথা তুলতেই মনে পড়লো এখন তো আবার বসন্ত চলে এসছে, সামনে তো বসন্ত উৎসব, তো বাড়িতে যাবো নাকি ভাবছি। প্রথমে তো ভাবছিলাম দোল পূর্ণিমায় বাড়িতে যাবো একটা দিনের জন্য, কিন্তু এখন আবার ভাবছি যাবো না, কারণ এই মাসের শেষ সপ্তাহে একটা বড় ট্যুরের প্ল্যান আছে, সেখানে প্রায় 5-6 দিন নষ্ট হবে। তো এখন একটা দিন নষ্ট করা মানেও চাপের হয়ে যাবে। কিন্তু আরেকটা কথা, এইসব উৎসবের দিনে ঘরে বসেও পড়ায় মন বসে যায় না। ছোটবেলায় তো মা তাও জোর করে আটকে রাখতো পরীক্ষা থাকলে, কিন্তু এখন তো সেটা সম্ভব না। তো দেখা যাক কি হয়, এখনো ফাইনাল না, যাবো কি যাবো না। আজকে স্টাডি রুটিনের ফার্স্ট স্লট 1টা পর্যন্ত কমপ্লিট হয়। চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেটাকে ধুয়ে আলু কেটে ভাত চাপিয়ে দেবো। যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি খাবার চাপিয়ে এই ওয়ার্কআউটটা শুরু করি। ভিডিও শুরুতেই গতকালের ওয়ার্কআউটের ভিডিও দেখিয়েছি, তো এখন আজকের ওয়ার্কআউটের ভিডিও দেখিয়ে আর লং করছি না ভিডিওটি। ওয়ার্কআউট করতে করতে ভাত হয়ে গেছিল, তো এখন ডিম ভাজা করে নেবো। বাহ, খুব সুন্দর গোল হয়েছে, কারণ এই পাত্রে গোল বানানো খুবই মুশকিল। এক পাশটা তো ভাজা হয়ে গেছিল, কিন্তু এবার অন্য পাশটাকেও ভাজা করতে হবে। এটাকে উল্টানো একটা স্ট্রাগল, যেটা ডিম ভাজা করলেই করতে হয়। হ্যাঁ, মোটামুটি আজ সফল হয়েছি তাহলে। এরপর স্নান করে লাঞ্চও কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া করে সবাই উঠলাম, আর একটা পার্সেল ছিল, সেটা কেবলই আসলো। কি আছে পার্সেলটার মধ্যে দেখা যায়, মানে আমি তো জানি কি আছে, তোমাদের দেখাই কি আছে। তো পার্সেলের মধ্যে একটা পার্সেলই ছিল, সেটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। তো এখন প্রায় 6টা বাজে আর সন্ধ্যাও হয়ে গেছে। তো বিকালে আবার 2 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়েছিলাম আমি। শর্টে তো এত গল্প করা যায় না বা এত কথাও বলা যায় না, তো শর্টে বা লংয়ে কমেন্টগুলো করে রাখবে, আমি সময় করে লং ভিডিওতে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। 6:15 প্রায় বেজেই গেছে, এখনও 6 ঘন্টার পড়া বাকি। 2 ঘন্টা পড়া হয়েছে সারাদিনে মাত্র, আর 4 ঘন্টার উপরে ঘুম হয়ে গেছে। তো এখন চা খেয়ে আর 2টো বিস্কুট নেবো, তো বিস্কুট আর চা খেয়ে পড়তে বসে পড়বো। 6 ঘন্টা মানে মোটামুটি 1টা-1:30 তো বাজবে, দেখা যাক কমপ্লিট করতে পারি নাকি। যেহেতু অনেকটাই পড়া বাকি আর এখনই ঘুম থেকে উঠলাম, তো মাইন্ডটাও পুরো ফ্রেশ আছে, সেই জন্য এই স্লটটা অনেকটা বেশি টানবো। এই যে আজকে সকালে ঘুমালাম আর বিকালেও ঘুমিয়ে পড়লাম, এই যে ঘুমের ডিস্টার্বটা হলো, পরের দিনের শর্টসগুলো তো দেখবে ঘুমের ডিস্টার্ব হয়েছে আর রুটিনও পাল্টে গেছে। মানে একটা দিনের একটা মুহূর্ত অনিয়ম, পরের 4-5 দিনও একই রকম চলবে। 6:20 সময় স্লট শুরু হয়েছিল, তো একটা না 10টা পর্যন্ত পড়লাম। ফার্স্ট হাফে জিকে দিয়ে শুরু করেছিলাম, আর এখন ম্যাথ করছি। মাঝে 4-5 মিনিটের ব্রেক নিয়ে পাইচারিও করেছি, কারণ একভাবে বসা তো যায় অনেকক্ষণ, কিন্তু পড়ার প্রোডাক্টিভিটি থাকে না। তো পড়া কমপ্লিট হলে নিচে জেঠিমার দোকান থেকে রুটি তরকারি নিয়েছে, ডিনার কমপ্লিট করে নিই। এরপর 11টা থেকে 1টা পর্যন্ত একটা না পড়ে থার্ড স্লট কমপ্লিট হলে আজকে সব টার্গেটও কমপ্লিট হয়। তো প্রায় 1টা বাজে আর আজকে সব টাস্ক কমপ্লিট হলো। সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আজ এই বইটাই পড়ছিলাম, ভগবত প্রসঙ্গ। শুধু একটা বই পড়ি না একসাথে, আরও 2-4টে বই থাকে, যেমন এইটাও পড়ছিলাম একসাথে। তারপর মাঝে এটাও পড়ছিলাম, সাভারকার ও হিন্দুত্ব। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে 2-3টে বই একসাথে পড়ি, যেটা যখন ভালো লাগে বা যেদিন ভালো লাগে সেটাই পড়ি। 1/2 ঘন্টা 40 মিনিট যা সময় হয়। আমি এতক্ষণ এই বইটাই পড়ছিলাম, ভগবত শ্রী হরিশ্চন্দ্র সিংহের লেখা। তো এই বইটার একটা মজার গল্প শোনাচ্ছি আজ। অনেকগুলো গল্প পড়েছি, তো একটা গল্প শোনাচ্ছি। তো গল্পটার নাম হচ্ছে ধ্রুব। এবার গল্পটা হলো, একজন মাতাল একটা সুরির দোকানে গেছে। সুরির দোকান বলতে মদের দোকান। তো মদের দোকানে গেছে, মদের দোকানের যে সুরি বিক্রেতা, তো তার কাছে খুচরো নেই। তো যেই মাতালটাকে বলছে যে আজকে খুচরো নেই, তো কালকে এসে নিয়ে যাবে টাকাটা। তো মাতাল ভাবছে যে আমি এখন নেশাগ্রস্ত আছি, তো কালকে এসে যদি দোকানটা না খুঁজে পাই তাহলে তো দোকানদার আমাকে ঠকিয়ে দেবে আর টাকাটাও দেবে না। তো মাতাল কি করলো, একটা চিহ্ন খুঁজলো, যে একটা চিহ্ন রেখে যাই দোকানটার সামনে কিংবা দোকানটাকে,
তো কালকে সে খুঁজতে আমার সুবিধা হবে। সে খুঁজতে থাকলো আশেপাশে যে কি আছে কি আছে কি আছে। শেষে পেলো যে দোকানটা, সুরির দোকানের সামনে একটা ষাঁড় শুয়ে আছে, ষাঁড় বা মহিষ যেটা হয়, সেটাকেই নিশানা করে বাড়ি চলে গেল। ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা নেশা কেটে সে এসছে। সে সারা বাজার ঘুরে আর সে ষাঁড়টাকে খুঁজে পায় না। কি ব্যাপার, ষাঁড় কোথায় গেল? মদের দোকানওয়ালা এই করা টাকার জন্য আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। তো সারাদিন খোঁজার পরে শেষে দুপুরে গিয়ে খুঁজে পেয়েছে ষাঁড়টাকে। তো ষাঁড়টাকে খুঁজে পেয়েছে একটা দর্জির দোকানের সামনে। এবার দর্জির দোকানে ঢুকেই মাতালটা মানে ওই লোকটা জটি ধরেছে। দর্জিওয়ালাকে ধরে তখন মাতালটা বলছে যে এই করা টাকার জন্য তুমি দোকানের স্বরূপ পাল্টে ফেলেছো, মানে স্বরূপ বলতে রূপ পাল্টে ফেলেছো। মদের ছিপিগুলো বা মদের পিপেগুলো সরিয়ে তুমি সব দর্জির মেশিন টেশিন নিয়ে চলে এসছো। এবার মাতাল বলছে তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না, আমার নিশানা ঠিক আছে, ওই দেখো ষাঁড় শুয়ে আছে। তো এটা হলো একটা বেশ মজার গল্প লাগলো, তো শোনালাম সেই জন্য। আর এইটার একটা মোরাল অফ দ্য স্টোরি এটাই, সেটা আমি পড়ে শোনাচ্ছি যে বাস্তবিক আমরাও সংসারকে নিশানা করেছি, সংসার যে সংসরতি কেবলই সরে সরে যাচ্ছে, সেখানে আমরা আনন্দ খুঁজছি, আনন্দের দোকান আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো গল্পটা মোরাল অফ দ্য স্টোরি এটাই বলতে চাইছে যে ছোট ছোট যেই প্লেজার গুলো, সেগুলোকে ওভারকাম করে আমাদের লক্ষ্যটা বড় বা স্থির করা উচিত। তো বইটা বেশ ভালোই লাগছে, মানে মজার মজার গল্প দেওয়া আছে, সাথে মোরাল অফ দ্য স্টোরি স্পিরিচুয়াল লেভেলে দেওয়া আছে, সেটাই শোনালাম তোমাদের। আর প্রচন্ড ঘুম পাচ্ছিল, তো এখন ঘুমাতে যাব, 1:10 বেজে গেছে প্রায়। জানি না আজকে তো ঘুম কেন আসছে, দিনের বেলা প্রায় 4 ঘন্টা ঘুমিয়েছি, তবুও এখন খুব ঘুম পাচ্ছে। গুড নাইট বন্ধুরা। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর ভালো না লাগলে কমেন্ট করে জানিয়ে দিও। চলো টাটা, 6:15 চলো টাটা, 6:15 पे